হুডিয়ালা অজ্ঞাত সেজন উঠে আখির উপর আবার আক্রমণ করতে আসলো হাতে থাকা ছুরি দিয়ে। ছুরির আঘাত করার আগে আখি তার হাত ধরে একটা মোচড় দিল, যাতে ব্যথায় কুকড়ে উঠে ছুরিটা ছেড়ে দিল সে। আখি তাকে বেশ জোরালো কয়েকটা ঘুষি আর লাথি দিল। অজ্ঞাতজন আখির গায়ে একটা আছড় দিয়ে উঠতে সক্ষম হলো না, বরং আখির সাথে পেরে না উঠে মুখ থুবড়ে মাটিতে পড়ল। এবার হাতের পাশে লাঠি পেয়ে আবার আখির উপর আক্রমণ করতে গেলে আখি লাঠিটাও ধরে নেয়। তারপর সেই লাঠি কেড়ে নিয়ে তার পিঠে বরাবর প্রহার করলে আবারও মুখ থুবড়ে পড়ে গেল সে। আখি এগিয়ে গিয়ে তার মাথা ফাটিয়ে সাথে চেপে ধরে ওর হাতে এক হাত পিছন থেকে দিয়ে মুড়ে এবার কর্কশ গলায় বলল, কে তুই? আমার সাথে কেন লাগতে এসেছিস? লাগতে আসবি ভালো কথা, ক্ষমতা দেখে তো আসবি, শুধু শুধু মার খেলি। এবার বল, কে তুই? আমাকে কেন মারতে এসেছিস? কিছুই বলল না সে। অজ্ঞাত ব্যক্তির হুডিটা অনেক আগেই মাথা থেকে সরে গেছে, চুল খোপা করা, যাতে কাঠি লাগানো। আখি এবার তার চুল বেশ জোরে মুঠো করে ধরল। বল, কে তুই? নইলে এখনই সব চুল ছেড়ে ফেলবো। এত মারবো যে নিজেকেই ভুলে যাবি। বল, কে তুই? বল। বলবি না তো ঠিক আছে, এখনই তোর মুখোশ খুলে দেখছি তুই কোন ক্ষেতের মূলা। আখিও বেশ গতিতে তাকে ধাওয়া করলো। আখির সাথে দৌড়ে ফেরে ওঠারও ক্ষমতা সেইজন কুলিয়ে উঠতে পারছে না। আখি তার অনেক পাশে এসে তাকে ধরার জন্য হাত বাড়ালে তার খোপাতে তার হাত যায়। একটানে তার খোপার কাটা সহিত কিছু চুল আখির হাতে চলে আসে, কিন্তু সেজন অন্ধকারে কোথাও মিলিয়ে যায় প্রাণ বাঁচিয়ে। আজ হৃদিকে আসলো ডাক্তারের কাছে, একাই এসেছে। নিজের শরীরের এমন পরিস্থিতি সম্পর্কে সে আদৃশকে জানাতে চায় না বর্তমানে কিছু। বড্ড ভয় হয় তার আদৃশকে হারিয়ে ফেলার। যে আদৃশ তার প্রাণের প্রিয় আখির উপর হৃদিকাকে নিয়ে এলো সামান্য বাচ্চার দোহাই দিয়ে, তাকে নিয়ে কিভাবে কোনো সুযোগ নিবে হৃদিকা? আদৃশ আজ 2 দিন হলো একটা কাজে শহরের বাহিরে গেছে। সেই সুযোগে ডাক্তারে চলে আসলো হৃদিকা। ডাক্তার তাকে চেক আপ করে কিছু টেস্ট করানোর জন্য দিল। সেই টেস্টগুলো করে সে বসে রইল রিপোর্টের জন্য। এবার তার রিপোর্ট দেখে বেশ চিন্তিত হলেন ডাক্তার। ডাক্তার দুরবস্থা চেহারা দেখে অস্থিরতা আরও বেড়ে গেল হৃদিকা। জিজ্ঞেস করলো ডাক্তারকে, কি হয়েছে ডাক্তার? কি সমস্যা দেখলেন আমার? দেখুন মিসেস হৃদিকা রহমান, আপনার কোনো রোগ হয়নি, বরং আপনার শরীরে এক ধরনের ভাইরাস পাওয়া গেছে। হোয়াট? ভাইরাস? কিন্তু আমার শরীরে ভাইরাসের উৎপত্তি কিভাবে হলো? সেটা উৎপত্তি হয়নি, বরং সেটা আপনার শরীর অবধি পৌঁছানো হয়েছে। এই ভাইরাসের বিষয়ে আমি এখন তেমন কিছু বলতে পারবো না, কারণ ভাইরাসটা নতুন ধরনের একটা ভাইরাস। আমি নির্দ্বিধায় বলতে পারি এটা মনুষ্য সৃষ্টি, যা কোনো মাধ্যম ব্যতীত আপনার শরীরে প্রবেশ করেনি। উক্ত ভাইরাস আপনার শরীরের কর্মক্ষমতা নষ্ট করে দিচ্ছে। এখন আমার কি করণীয় আছে ডাক্তার? কি হবে আমার? আরে ঘাবড়াবেন না, ভাইরাসটা এখন আপনার শরীরে অল্প পরিমাণে আছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি সেগুলো সেবন করুন। আর আপনার ব্যবহার্য সকল পুরাতন পণ্য বদলে ফেলুন, সেগুলো থেকেও সমস্যা হতে পারে। আমাকে ভাইরাসটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। এটা সম্পর্কে ভালোভাবে জানার পরেই আপনাকে যথেষ্ট কোনো তথ্য আমি দিতে পারবো। আখি কাঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। কাঠিটা কোথাও যেন দেখেছে আখি, খুব খেয়াল করে হয়তো তখন দেখেনি, হয়তো আখির স্মৃতি খুবই প্রখর মনে করে নিত মুহূর্তে। তবুও মস্তিষ্কে প্রচুর জোর দিয়ে ভাবছে তাকে সে অজ্ঞাতজন পর্যন্ত পৌঁছাতেই হবে। তাকে যে বড্ড প্রয়োজন আখির। কিন্তু হঠাৎ খেয়াল করলো আখি দেরি হয়ে যাচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য, তাই ওটা রেখে দিল একটা ড্রয়ারে। তারপর কাবার্ড থেকে পড়ার জন্য কাপড় বের করবে, তখনই কাবার্ডের একটা থাকের উপর চোখ গেল নীল রঙের র্যাপিং পেপারে আবৃত বক্স। মনে পড়লো ওটা আখির জন্মদিনে আদৃত দিয়েছিল। আখি সেটা সেই দিন রেখেছিল, এখনো খোলার কথা মনে নেই। এবার বক্সটা হাতে নিয়ে খুলে নিল। ভিতর থেকে বেরিয়ে এলো কালো রঙের একটা কাতান শাড়ি। অদ্ভুত সুন্দর তার কাজ, আসলের দিকে হালকা কাজ। কালো শাড়ি বলতে আখির ভালো লাগার একটা বড় অংশ। ওপরটা দেখে বেশ খুশি হলো আখি। বাক্সে একটা সিরকুটও পেল সে। সিরকুটটা উঠিয়ে পড়তে লাগলো সেটা। মিস ফেরা, তোমাকে কালো শাড়িতে বেশ মানায়। কালো রঙের শাড়ি যেন তোমার জন্যই বানানো হয়। আসলে সৌভাগ্যবান হবে সে শাড়ি যা
ছড়বে তোমার গায়ে, সৌন্দর্য তোমার বাড়ি নিয়ে দিবে বহুগুণ। এতটা গুছিয়ে কথা বলতে জানি না, জানো তো খুব ভালো করেই তুমি। চেষ্টা করলাম শুধুমাত্র, সাথে চাহিদা অল্প। একদিন গায়ে জড়িয়ে নিয়ে সৌন্দর্য, হয়তো আকাশের চারটাও হার মানবে সেদিন তোমার রূপে। তোমার রূপের তেজে ঈর্ষায়িত হয়ে হয়তো লুকাবে সেদিন মেঘাতলে। চোখা নাকওয়ালা চিরকুটটা পরে আঁকি হেসে দিল। চোখা নাকওয়ালা ডাকটা আঁকি প্রায় ডাকতো আদ্রিতকে, যাতে বিরক্ত হতো আদ্রিত, খুব চেঁচিয়ে উঠত। কখনো কখনো আছে তাকে উত্তপ্ত করে মজা নিত। কখনো আদ্রিত আখির বা অন্য কোনো নারীর প্রশংসা করেনি। আজ তার মুখে নিজের জন্য প্রশংসা শুনে কি প্রতিক্রিয়া করবে ভেবে পাচ্ছে না। স্যার, আজ কয়েকদিন থেকে এত খোঁজ নিয়েও আমরা প্রমত্ত অঙ্গনা সম্পর্কে তেমন কোনো সন্ধান পেলাম না। এদিকে ঈশানা আর রিয়াদের দুটো ফোনই আমরা ফাবের পিছনের জঙ্গল থেকে পেলাম, কিন্তু দুজনের লাশ তো আলাদা আলাদা দুই স্থানে ছিল। কিছুই তো বুঝে ওঠা যাচ্ছে না। ব্যাপারটা খুব সিম্পল। ঈশানার সাথে অবৈধ সম্পর্কে ছিল রিয়াদ। সে রাতে তারা একসাথে ছিল পাবে, সাথে প্রমত্ত অঙ্গনাও ওদের ওপর নজর রাখছিল। তখন সুযোগ বুঝে সেখানের একটা ভণ্ডরুমি ঈশানাকে মেরে ফেলে রাখে। অতঃপর তার ফোন দিয়ে রিয়াদকে ঈশানা সেজে ফাবের পিছনের দিকটায় আনিয়ে নিয়ে তাকেও মারার প্রচেষ্টা করে, কিন্তু রিয়াদ হয়তো কোনোরূপ নিজেকে বাঁচাতে জঙ্গলের রাস্তা দিয়ে মেন রোডে উঠতে গিয়েছিল। তখন নিজে থেকে বেখেয়ালে নয়তো প্রমত্ত অঙ্গনার ধাক্কায় ঘাড়ের নিচে এসে যায় রিয়াদ। তারপর তো প্রমত্ত অঙ্গনা হাসপাতালে এসেই তাকে মারতে সক্ষম হয়। কিন্তু স্যার, প্রমত্ত অঙ্গনা হাসপাতালে কিভাবে প্রবেশ করলো? কারণ হাসপাতালের সামনে সিসিটিভি দিয়ে তো ওকে প্রবেশ করতে দেখা যায়নি। ও হাসপাতালের সামনে দিয়ে প্রবেশ করেনি। এদিকে গেলে ধরা পড়ার সুযোগ বেশি ছিল, হয়তো তাই। খুব সম্ভবত হাসপাতালের পিছন দিক দিয়ে কোনো রকম দেয়ালে ছিটকাই চড়ে হাসপাতালে প্রবেশ করেছে। সে যেই হোক, খুব দক্ষ একজন। একে তো আমার স্যালুট করতে মন চাইছে। এত নিখুঁত আর দক্ষতার সাথে হয়তো আজ অবধি কোনো অপরাধী পার পেয়ে যেতে পারেনি। তবে তাকে তো আমি ধরবই, কিন্তু তার আগে আমাদের নকল প্রমত্ত অঙ্গনা সম্পর্কে জানতে হবে। আর তাকে খুঁজে বের করতে হলে আমাদের 4 বছর আগে সেই দুটি খুন সম্পর্কে আরও সন্ধান করতে হবে। আগা থেকে শুরু করলে ঘোড়ায় তাড়াতাড়ি পৌঁছাবো ইনশাল্লাহ। খুন দুটো যশোর জেলায় হয়েছিল। আজ সন্ধ্যায় আমি 2 জন কনস্টেবল নিয়ে যশোর উদ্দেশ্যে রওনা হব। তুমি এদিকটার খেয়াল রেখো। আজ হাসপাতালে আদ্রিত আসেনি। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে আখির। কাজের ফাঁকে তো আদ্রিতের সাথেই তার আড্ডা জমে থাকতো দিনভর। গম্ভীর সে লোকটা বেশি কথা বলতে না জানলেও আখির বকবকানি তো শুনতো সারাদিন। মাঝে মধ্যে আখির সাথে মগ্ন হতো তার অতি গম্ভীর কিছু আলাপসারিতে। বেশ ভালোই লাগে আখির তা। আদ্রিতকে দেখলেই যেন মনে হয় সে আবারও সেই 6 বছর আগে ফিরে গেছে। তাই হুট করে আজ তার না আসা কেমন জানি এক খালি লাগা অনুভূতি জন্ম নিল আখির মনে। ফোন দিবে আদ্রিতকে, তখনই আদ্রিতের ফোন আসলো। আরে ডাক্তার সাহেব, কোথায় আপনি? আর বলো না, অল্প জ্বর আসাতে মা ঘরবন্দি করেছে আমায়। এমন বন্ধ অবস্থায় না আমি হার্ট অ্যাটাক করে মারা যাই। আরে কি যে বলেন! আপনি ভাগ্যবান যে আপনার পাশে আপনার মা বাবা আছেন, আপনাকে দেখাশোনা করার জন্য, আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য। আমার তো এমন অবস্থা যে ঘরে মরে থাকলেও কর্মচারী দেখাশোনা ব্যতীত আহ্লাদ করে যে কেউ বুকে টেনে নেবে এমন কেউ নেই। এভাবে বলো না আখি, দেখবে আশরাফ স্যার আর আহিল একদিন ঠিকই তোমায় মেনে নেবে। তুমি নিরাশ হও না প্লিজ। ভালো থাকুন, রাখি, কাজ আছে। নিজের খেয়াল রাখবেন কিন্তু। বাই। তুমি নিজের খেয়াল রেখো। আহিল তখন আখির কেবিনে এসেছিল কিছু কাজে। আখির বলা কথাগুলো স্পষ্ট শুনতে পেল সে, যাতে এক মুহূর্তে বুক হাহাকারে ভরে গেল তার বোনের জন্য। আখি ফোন রেখে দেখতে পেল আহিলকে। আরে ভাইয়া, তুই কোনো কাজে এসেছিস? ডাক্তার আখি, আমি আপনার সিনিয়র স্যার বলে ডাকবেন আশা করি। বয়েই গেছে আমার তোকে স্যার ডাকতে। আমি তোকে ভাইয়া বলবো কারণ তুই আমার ভাইয়া, আর তুই করেও বলবো, কি করবি করে নিস। আপনি কিন্তু বেয়াদবি করছেন ডাক্তার আখি। কি দেখেছিস তুই বেয়াদবি? সব কিছু আমিই করি, ওনারা কিছু করেন না। বাপ ছেলে বুড়ো বয়সে ডং করতে শিখেছে। আমাকে সামনে থেকে
জুনিয়র বলে অপদস্থ করবে, আর আমার জন্মদিনে লুকিয়ে আমার কেবিনে এসে গিফট রেখে যাবে। এই রে, এর কেবিনে গিফট রেখেছিলাম, এ কিভাবে জানলো? আর বাবাও একই কাণ্ড করলেন। যতই বলুক না কেন, বাবা আখিকে কখনো পর করতে পারবেন না। কি ভাবছিস ভাইয়া? এটাই তো আমি। কিভাবে জানলাম? আরে ভাইয়া, আমি তো ছোট হতে পারি, কিন্তু বুদ্ধি তো তোর নানি। আমার কেবিনের সামনে সিসিটিভি তো আর এমনি লাগানো হয়নি। বাপ ছেলে কিভাবে লুকিয়ে ধিমি পায়ে এসেছিলিস? হা হা। আখি খিলখিল করে হেসে উঠলে। আহিল আর দাঁড়ালো না সেখানে, জানে এখানে থাকলে ধরা পড়বে সে আখির কাছে। আখি যে তাকে হাসি এবং মানিয়েই ছাড়বে, তাই বেগতিক পায়ে চলে গেল। আখি এখনো হাসছে। শুনছো সুব্রতা, আজ আমাদের অ্যাকাউন্টে আখি 2 লক্ষ টাকা পাঠিয়েছে। বলল আগামীতে আরও পাঠাবে। আমি মানা করলেও মানলো না। বলল আমাদের কিছু লাগলে ওকে বলতে। মেয়েটা যখন থেকে জীবনে এসেছে আমাদের শুধু দিয়েই যাচ্ছে। মানুষ এতটাও ভালো হয় কখনো তাকে না দেখলে বুঝতামই না। কোনো দিনও হয়তো তার ঋণ শোধ করার তৌফিক জুটিয়ে উঠতে পারবো না। ঋণ শোধ করার কথা বাদই দাও, এখন তো ওর সাথে কথাটাও বলে ওঠার পরিস্থিতি রয়ে যায় না। দম বন্ধ লাগে আমার। আদিল, প্লিজ কোনো মতে এখান থেকে নিয়ে চলো। আর একটু অপেক্ষা করো, আমি সব কিছু ঠিক করে দিব। বর্তমানে এই টাকার কথা যাতে মা ব্যতীত আর কারো কানে না যায়। সন্ধ্যা নেমেছে মাত্র, আদৃশ ঘরে প্রবেশ করলো। আজ 2 দিন পর ঘরে ফিরল সে। ঘরে প্রবেশ করতে কর্মচারী রহিমা একটা খাম এনে দিল আদৃশের হাতে। ছোট সাহেব এটা একটা লোক এসে দিয়ে গেল, বলল আপনি ছাড়া কাউকে না দিতে। আদৃশ খামটা হাতে নিলে রহিমা চলে গেল। খামটার ভিতর 2টো রিপোর্ট দেখতে পেল আদৃশ। বুঝতে পারলো হাসপাতাল থেকে আসছে। প্রথম রিপোর্টটা উন্মুক্ত করে পড়ার পর আদৃত বাকরুদ্ধ হয়ে গেল। হাত পা তার মুহূর্তেই কেমন কাঁপতে লাগলো। পলকে যেন তার মাথায় আকাশটা ভেঙে পড়ল। না, এ কিভাবে হতে পারে? কিভাবে মেনে নিবে সে এত বড় সত্য? না, এ তো হতে পারে না। আদৃশ সক্ষম হতে পারে না। বাবা হবার ক্ষমতা নেই, এই কথাটা কি করে কোনো শুরু মেনে নিবে? তবে সে আজ নিজেই অক্ষম, তাতে কি মন মানবে? রিপোর্ট কি মিথ্যে? কি হতে পারে? তাও আদৃশের খুব ভালো করে মনে আছে, হৃদিকাকে বিয়ে করে নিয়ে আসার আগের দিন আখি আর আদৃশ দুজনে একটা হাসপাতালে নিজেদের টেস্ট করাতে গিয়েছিল। আর্জেন্ট কাজের বাহানা দিয়ে রিপোর্ট আনার তারা আদৃশ দেখায়নি সেদিন। হৃদিকাকে বিয়ে করার একটা সুযোগ যে তার চাইছিল, তাই আখির রিপোর্টের অপেক্ষা করেনি। তারপর আর সেই রিপোর্টগুলোর কথা মাথায় আনেনি আদৃশ। কিন্তু আজ হঠাৎ হাসপাতাল থেকে রিপোর্টগুলো কে পাঠালো? তখনই আখির কল আসলো আদৃশের ফোনে। আদৃশ ঝটফট ফোন উঠালো। আখি আদৃশকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, কি ব্যাপার উকিল সাহেব? নিশ্চয়ই সুখবর পেয়েছেন। খুশি হননি খবরটা পেয়ে? আপনার না বাবা ডাক শোনার খুব ইচ্ছে ছিল, তাই তো হৃদিকা নামক সুন্দরী রমণীকে ঘরে এনেছিলেন রাত কাটানোর জন্য, যাতে নিজেরও শরীরের নতুন চাহিদা পূরণ হয় আর বাবা ডাক শোনার শখটাও মিটে। যাক, শরীরের চাহিদা তো পূরণ করেই নিলেন, তবে বাবা ডাক শোনার চাহিদা এবার কি হবে বেবি? হা হা। আদৃশ কিছুই বলছে না, পাথরের ন্যায় দাঁড়িয়ে শুনে যাচ্ছে আখির বলা তাচ্ছিল্য বাণী। আখি আবারও বলল, তুমি কি করে ভুলে গেলে আদৃশ? আমি একজন ডাক্তার। সেদিন টেস্ট করানোর অল্প সময়ে আমার কাছে রিপোর্ট চলে এসেছিল। তুমি তো ফালতু তাড়া দেখিয়ে চলে এসেছিলে। আমি যখন রিপোর্ট দেখলাম তুমি বাবা হতে পারবে না, তখন কতটা খারাপ লেগেছিল আমার তা শুধু আমি জানি। তবে খারাপ লাগাটা নিজের জন্য ছিল না, ছিল শুধু তোমার জন্য। ভেবেছিলাম আমি কথাটা কখনো তোমাকে জানাবো না। তোমাকে ভালোবেসে বুকে আগলে রেখে পার করবো সারাটা জীবন, তাই না শুনলাম কখনো মা ডাক। কিন্তু তোমার তো সে ভালোবাসার প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল নতুন চাহিদার। যাক, পূরণ করলে তো। তোমাকে বেশি কিছু বলবো না। তোমার জন্য আমার তরফ থেকে রইল 5 বালতি সমবেদনা, দেখে নাও। আর সে আঞ্জুম আখি ইজ পারফেক্ট ফর হ্যাভিং এ চাইল্ড। বর্তমানে তার চুপসে যাওয়া চেহারাটা দেখার ইচ্ছে চাপা নিয়ে রাখতে পারছি না। সত্যিই খুব মজা হতো চেহারাটা একবার দেখতে পেলে, কিন্তু কি করব বলো, তোমার মতো লম্পটের চেহারা দেখার রুচি আর আমার নেই। বাই বেবি, ভালো থেকো কেমন? আখি ফোনটা রেখে দিয়ে প্রশান্তির একটা নিঃশ্বাস ছাড়লো। উজ্জ্বল হাসি মুখে টাঙ্গিয়ে আয়নায় নিজেকে দেখতে লাগলো। কতদিন পর আজ নিজ চেহারায় সত্য সুখের
হাসি দেখে ভালোই লাগলো তার। খামের অন্য রিপোর্টটা খুলে পড়তে আদৃশের চোখ বেয়ে গড়িয়ে পড়লো কিছু জল। আখি সত্যি মা হবার জন্য পুরোপুরি সক্ষম। আখি আদৃতকে দেখতে আর বাড়ি যাবে বলে মন মানিয়ে নিল। কতদিন হয় মির্জা হাউজে যায় না, সেখানে একসময় পড়েই থাকতো সারাদিন আদৃতের ধান্দায় আখি। আজ আবার যাওয়ার জন্য প্রস্তুত হলো। আজ কেন জানি বড্ড ইচ্ছে করলো তার শাড়ি পরতেও। গতকাল নিজেই একটা শাড়ি কিনেছিল, দেখতে ভালো লাগায় তাই ওটাই পরে নিল। চুলগুলো ছেড়ে দিয়ে চোখে কাজল টেনে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বেরিয়ে আসলো। চুড়ি পরে নিল কিছু। নিজে ঠিক সামনে ঠিক আখিকে দেখতে পেয়ে সুব্রতা আখিকে জড়িয়ে ধরলো কিছু না বলে। আখিও তাকে জড়িয়ে ধরলা হাসি মুখে। অনেকদিন পর আপনজন বলতে কাউকে পেয়ে আখি অনেকটা আবেগপ্রবণ হয়ে উঠল। আহ্লাদি স্বরে বলল, অনেক মিস করি আপু আমি তোমায়। আমিও মিস করি আমার পাগলি বোনটাকে। এবার আখি সুব্রতাকে ছাড়িয়ে বেশ অভিমানী হয়ে বলল, তাই বুঝি? তবে ফোন করলে ওঠাও না কেন? প্রথম তো কত কথা বলতে সারাদিন আমার সাথে, কিন্তু এই কদিন থেকে একদম ফোন করোই না। আর আমি ফোন করলে ধরো না। এমনটা কেন করছো? রাগ করেছো আমার উপর? আখির কথায় সুব্রতা বেশ হকচকি উঠল। আমতা আমতা করে বলল, আসলে এখন কাজে সময় পাই না। তাছাড়া রিহানকেও পড়াই, স্কুল যাবে তো সামনের বছর থেকে। আচ্ছা আমি চলি, রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আজ আদিল জরুরি কাজে আছে, তাই কিছু প্রয়োজনীয় জিনিস নিতে এসেছিলাম আমি। চলি, ভালো থেকো। এ কি আপু, চলে যাবে কেন? এতদিন পর আমার সাথে দেখা হলো, ভালো করে কথাও বলবে না? আজ কাজ আছে আখি, অন্যদিন সময় করে ফোন করব না, চলি এবার। আপু কি হয়েছে বলো আমায়, এমন করছো কেন তুমি? কই কিছু হয়নি তো। আমি জানি আপু কিছু হয়েছে, বলো আমায়। আরে আখি, তুমি শুধুই অতিরিক্ত ভাবছো। কিছুই হয়নি, চলি আমি। কথাগুলো বলতে বলতে হুটহাট পায়ে রিহানকে কোলে নিয়ে বেরিয়ে গেল সুব্রতা। ভালো করে রিহানকে আদরটাও করতে দিল না। সুব্রতার এমন আচরণে আখির বেশ খটকা লাগলো। সুব্রতা কেমন জানি আখিকে এড়িয়ে যেতে চাইছে, কিন্তু কেন? আর একটু খেয়ে নে বাবা, আমার মা আর খেলে আমি বমি করব। ওকে করিনিস, মা আসি তো পরিষ্কার করার জন্য। তবুও খেয়ে নে বাবা আমার। দেখ না জ্বরের মুখটা কেমন শুকিয়ে গেছে দিনে দিনেই। আন্টি ছাড়েন, শুধু ওকে জোর করছেন কেন? সুস্থ হলে এমনিতেই খেতে পারবে। হ্যাঁ, আর তার আগে তোমার ছেলে শুকিয়ে ভূত হয়ে তোমার দলে চলে যাক। আমার দল মানে? শ্যাওলা গাছের পেতনিদের দলে তো ভূতই থাকবে, বিড়বিড় করে বললেন শায়লা মির্জা। কথাটা আর কেউ না শুনলে আদৃতে শুনে নিল। রিঙ্কি আবার জিজ্ঞেস করলো, কি যেন বললেন আন্টি? আরে রিঙ্কি, তুমি খাওয়াতে মন দাও তো, মা এমনি বলছিল। মায়ের দিকে আর চোখে তাকিয়ে বলল আদৃত। শায়লা মির্জা মুচকি হেসে গেলেন। তখনই কলিং বেলটা ভেজে উঠলে কর্মচারী রুবাইতা দরজাটা খুলে দিল। দরজার সামনে আখিকে দেখতে পেল সবাই। আখিকে শাড়ি পরিহিত দেখে আদৃত যতটা মুগ্ধ হয়েছে যখন দেখছিল, ততটাই অবাক হয়ে দেখছিল বাকি সবাই। আদৃতের মা তো এক প্রকার বাকরুদ্ধ হয়ে গেছেন। আদৃতের জন্য হাতে যে লোকমাটা মাখিয়ে নিয়েছিলেন সেটাও হাত থেকে পড়ে গেল। তাড়াহুড়ো হাত ধুয়ে ছুটে গেলেন আখির কাছে, ঝাপটে ধরলেন তাকে, কান্না করে দিলেন পলকি। এত বছর পর আজ মনে পড়ল তোর এই মায়ের কথা। শায়লা মির্জার এমন ছোঁয়া আখির কোমল হৃদয়ে আঘাত করে গেল। আবেগী হয়ে জবাব দিল সেও। ভুলটার পরিমাণ এত ছিল যে কারো কাছ থেকে ক্ষমা পেয়ে উঠব ভাবতেও পারিনি। পাগল মেয়ে আমার, মা বাচ্চার সাথে রাগ করে থাকতে পারে নাকি? ঘরে আয়, আজ তোকে আর কোথাও যেতে দিব না। আখি ঘরে আসতেই ইশিকা এসে আখিকে জড়িয়ে ধরল। কেমন আছিস? আমাকেও ভুলে গেছিলি। সরি রে, থাপ্পড় দিব যদি আবারও সরি বলেছিস তো। ইশিকার কথায় আখি হাসল।
এবার আরিয়ান মির্জা বললেন, কেমন আছো মা? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ। কেমন আছো লাভগুরু? বলল সিয়াম। এই তো আছি, যেভাবে ছিলাম। তা আপনার কি অবস্থা ডাক্তার সাহেব? হঠাৎ করে জ্বর বাঁধালেন কেমনে? হার বলিস না, ছেলেটার উপর কুনজর পড়েছে, তাই অসুখ নামছে না। আর চোখে রিঙ্কির দিকে তাকিয়ে বললেন শায়লা মির্জা। আখি জিজ্ঞেস করলো, ওকে তো চিনলাম না। আমি রিঙ্কি, আদ্রিতের ক্লোজ ফ্রেন্ড। আরে না না, এত ক্লোজ না, দূরের ফ্রেন্ড, অনেক দূর থেকে এসেছে, আমেরিকা থেকে। তুই ওসব নিয়ে ভাবিস না। আমি তো আদ্রিতেকে বিয়ে করাবো ভাবছি, জানিস। ওর জন্য বউ দেখছি, একদম তোর মতো কেউ। তুই হলেও চলবে। শেষের কথা একদম হালকা করে বললেন শায়লা মির্জা। কি বললে তুমি মামুনি? আরে মা, তুমি কি আমার বিয়ের কথা ছাড়া আর কিছু পাও না? ও এতদিন পর বাড়ি এসেছে, ওকে এমনি দাঁড় করিয়ে রাখবে? আরে না মা, তুই বস, আমি খাবার আনি। কতদিন হয় তোকে মুখে তুলে খাওয়াই না। না মামুনি, আমি এখন কিছু খাবো না। কি বলে পাগলি মেয়ে আমার! আগে আসলে মামুনির হাতে খাবে বলে পাগল করতো, আর আজ আমি তোকে না খাইয়ে ছাড়বো ভেবেছিস? অতঃপর শায়লা মির্জা আখিকে খাবার টেবিলে বসে তার জন্য খাবার বাড়তে লাগলেন। আদ্রিত এবার পাশের চেয়ারে এসে বসলো, বাকিরা নিজেদের অবস্থানে বসলেন। আদ্রিত আখির দিকে ভীমহিত দৃষ্টিতে তাকাচ্ছে বারবার, যা রিঙ্কি খেয়াল করছে খুব প্রখরভাবে, যাতে বড্ড জ্বালা পড়া অনুভূতি হচ্ছে তার মনে। ইশিকা এদিকে সিয়ামকে কানে কানে বলল, দেখো না সিয়াম, আজ এতটা বছর পর ভাইয়ের চেহারাতে সেই খুশি, সেই ভালো লাগায় দেখতে পাওয়া যাচ্ছে, যেমনটা সেই 6 বছর আগে আখিকে দেখলে ভাইয়ের চেহারাতে বেশি উঠত। জানোই তো তুমি, আদ্রিত আখিকে কতটা ভালোবাসতো, আর এখনও বাসে। কিন্তু আখির মনোভাব তো আমরা এখনও জানি না। আমার তো ভয় হচ্ছে আদ্রিতকে নিয়ে। যদি এবারও আখিকে পেতে ব্যর্থ হয়, তবে না আবার নিজের সাথে কিছু করে বসে। এমনটা বলো না তুমি, দেখবে আল্লাহ সব ঠিক করে দিবেন। রিদিকা ভাবতে ভাবতে পেরেশান, কে করলো তার সাথে এমনটা? বাড়িতে এসেই পুরাতন সকল ব্যবহার্য জিনিস ফেলে দিয়ে নতুন করে আনিয়েছে, কিন্তু চিন্তা তো মাথা থেকে নামছে না, কে করলো এমনটা? আবার যে করবে তার কি নিশ্চয়তা আছে? কিন্তু তার ব্যবহার্য জিনিসে কেই বা কিছু মেশাবে, আর কেমনে? ঘরের মানুষ ব্যতীত বাইরের কারো সাথেই তো রিদিকা তেমন কোনো মেলামেশা নেই। তার মানে কি আদিল, সুব্রতা বা মায়ের মধ্যে কেউ বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করে চলছে? ব্যাপারটা কি আদৃশকে জানাবে সে? না, ভয় হচ্ছে তার বড্ড। পরে আদৃশ তাকে নিজের অযোগ্য মনে করে ছেড়ে দেয়। বিছানায় চিত হয়ে সরে আছে আদৃশ। মাঝে মধ্যে আর চোখে দেখছে রিদিকাকে। মনে চলছে হরেক চিন্তা। নিজের অযোগ্যতা সম্পর্কে কি রিদিকাকে তার জানানো উচিত? কি করবে সে ভেবে কুল পাচ্ছে না। সুব্রতা আখির সাথে আমার কথা হয়েছিল, আমি চাইছি ওর দেওয়া টাকা দিয়ে নিজেই একটা ব্যবসা খুলে। আর একটা বন্ধু আছে, তাছাড়া আখি বলেছে তার কাছেও একজন লোক আছে যে এমন ব্যবসা করতে চায়। আমরা 3 জন মিলে শেয়ারে একটা ব্যবসা খুলব। তারপর ব্যবসা বড় হলে আমরা নিজেরা নিজেদের ব্যবসা আলাদা করে নিতে পারবো। অভাগীটা কতই না করছে আমাদের জন্য, আর আমরা সেও ভালো ব্যবহারটা তার সাথে করে উঠতে পারছি না। কি হলো সুব্রতা, তুমি কাঁদছো কেন? আজ আখিকে পেয়েছিলাম, কিন্তু ধরা পড়ার ভয়ে আর ওর কথা চিন্তা করে পালিয়ে এসেছি ওর কাছ থেকে সুরের মতো। বেশি কথাও বলিনি। কি করবে বলো, আমরা যে নিরুপায়। কিন্তু খুব বেশি দিন থাকবো না, চিন্তা করো না। তা আখির সাথে তোমার যোগাযোগ আছে? কেউ জানে না তো? না না, আমি সম্পূর্ণ লুকিয়ে কথা বলছি ওর সাথে। আখির মুখে খাবার তুলে দিলেন শায়লা মির্জা। আখি চোখ ভরে উঠল সুখের জলে। কতদিন পর এভাবে মায়ের আদর পেল সে। শায়লা মির্জা উপর হাতে তার চোখ মুছে বললেন, কাঁদছিস কেন পাগলি? এত বছর পর আমার দ্বিতীয় মাকে যে আবার ফিরে পেলাম আমি। হয়েছে, আর ইমোশনাল করতে আসিস না আমায়। পরে কেঁদে কেঁদে চোখ ফুলে গেলে দেখতে আমায় বিশ্রী লাগবে। কথাটা শুনে সবাই হু হু করে হেসে দিল।
অনেক করেও আখি আজ মির্জা হাউস থেকে বেরোতে পারল না। শায়লা মির্জা তাকে যেতে দিবে না ওনার এক কথায়। এখানে কয়েকদিন থাকতে হবে। ওনার বায়নার কাছে জিম্মি হলো আখি। কয়েকদিন থাকার মানসিকতা না থাকলেও আজ রাতটা থেকে যাওয়ার মন মানিয়ে নিল। যাক, অবশেষে আখি ফিরে আসলোই। এখনো এই আপদ আদৃশও নেই। সুখে থাকতে ভূতে কিল হয়েছিল ওকে, বুঝেনি তো এখনো কি হারাইছে। যাক, যা হয় ভালোর জন্যই হয়। আদৃশ আখিকে না ছাড়লে আমার আদৃতের জীবনে আবার আখি কেমনে ফিরত। তোমার মাথা ঠিক আছে শায়লা? আমাদের ছেলের এখনো বিয়ে হয়নি, ওর জীবনও এখনো কোনো দাগ লাগেনি। হ্যাঁ, কথাটা 6 বছর আগে হলে ঠিক ছিল, কারণ তখন আখিও অবিবাহিত ছিল, তার জীবনে কোনো কলঙ্ক ছিল না। কিন্তু এখন আখি ডিভোর্সি, তাও মেনে নেওয়া যেত, কিন্তু আদৃশ ওকে ছেড়েছে ও মা হতে পারবে না বলে। কথাটা তুমি জানো? এত কিছুর পরেও তুমি বলবে আখিকে ঘরের বউ বানাতে? তুমি কথাটা কেমনে বলতে পারলে আরিয়ান? আখিকে তুমি আমি সবসময় ইশিকার মতো করেই দেখেছি। সেই প্রথম থেকেই আমি আখিকে আমার আদৃতের বউ করে ঘরে নিয়ে আসার স্বপ্ন দেখে এসেছি। কি হয়েছে? কি হয়েছে? ও ডিভোর্সি তো? কি হয়েছে? ও মা হতে পারবে না তো? সি আরিয়ান, এত শিক্ষিত হয়েও তুমি এমন মানসিকতা রাখো? আজকাল অনেক ব্যবস্থা থাকে নিজের সন্তান পাওয়ার। টাকা থাকলে এমন অনেক পাওয়া যায়। তাছাড়া আখি আদৃত দুজনেই ডাক্তার। আচ্ছা, একটা কথা বলো তুমি, আমায় আল্লাহ না চান যদি এমন সব কিছু আমাদের ইশিকার সাথে হতো, তখনও কি তুমি এমনটা বলতে ওকে নিয়ে? দেখো শায়লা, তুমি আমায় ভুল ভাবছ। আখিকে আমিও যথেষ্ট ভালোবাসি, ও আমার কাছে ইশিকার মতোই। কিন্তু এর মানে এটা নয় যে অনুভূতিতে বেশি যুক্তিগত দিক ভুলে যাব। তুমি থাকো তোমার যুক্তি নিয়ে, এ ঘরে বউ হয়ে তো আখিই আসবে। কথাটা বলে কক্ষ থেকে বেরিয়ে গেলেন শায়লা মির্জা। আরিয়ান মির্জা মনে মনে কি যেন ভাবতে লাগলেন। আদৃতদের বিশাল বাড়ির একটা গেস্ট রুম আখির জন্য রেডি করা হয়েছে। কক্ষটা বেশ ভালোই লাগলো আখির। সাথে করে এক্সট্রা কাপড়টা আনেনি, তাই ইশিকা নিজের একটা নতুন 3 পিস পরতে দিল তাকে। ঈশানার সদ্য বাচ্চা হয়েছে, শরীর আগে থেকে একটু বেড়েছে, তাই আখির গায়ে কাপড়টা অনেকটা ঢিলে পড়েছে, কিন্তু খারাপ লাগছে না তাকে। তাছাড়া আখি ঢিলে কাপড়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। বাইরে বৃষ্টি নেমেছে প্রচুর, আবহাওয়া বেশ শীতল। কেমন জানি মনে ভালোবাসা, ভালো লাগার এক আচমকা অনুভূতির সৃষ্টি করে উন্মুক্ত এই আবহাওয়া। বেশি আসা মৃদু হাওয়া শরীরে যেমন শীতলতার অনুভূতি দেয়, তেমনই মনে এনে দেয় এক আলাদা তৃপ্তি। আজ হঠাৎ করেই আবার মনে পড়েছে বিশ্বাসঘাতক সেই প্রেমিক পুরুষের কথা। না জানি এমন কত সুন্দর ক্ষণ কাটিয়েছে আখি তার শোনে। চাইলে কি ভালোবাসার সে মুহূর্তগুলো নিমিষেই ভোলা যায়? বারান্দায় বেশ পাশ ঘেঁষে দাঁড়াতেই বৃষ্টি এসে আছড়ে পড়ছে আখির গায়ে, তবুও পিছে ছুটছে না সে। ইচ্ছে করে যেন বৃষ্টিকে উস্কানি দিয়ে যাচ্ছে আখি, তাকে ভিজিয়ে তোলার জন্য। এই যে বাচ্চামো এখনো গেল না, বিচ্ছ কেন এত রাতে? আমার ইচ্ছে করছে তাই। আপনি কেন এসেছেন এত রাতে এখানে? জ্বর শরীরও বাহাদুরি যায় না, তাই না? আমি বাহাদুরি করলাম কোথায়? দুর্বল শরীর নিয়ে মাঝরাতে ঘরে ঘুরে বেড়ানো বাহাদুরি নয়তো কি? কি হয়েছে? হয়েছে, বাহাদুরি করব আমি। তোমার সাথে এমনটা না করলে হবে না। চুপচাপ এসো ওখান থেকে, আবহাওয়া ভালো না, জ্বর আসবে। আসলে আসুক, ভিজবো আমি। যান আপনি গিয়ে ঘুমান। তাছাড়া আপনার মতো ঠুসঠাস করে জ্বর আমার আসে না। তবে আসবে না তুমি? না। এত জেদি কেন তুমি বলো তো? জেদ আমার রক্তে মেশা, তাই। আসবে না? না। ওকে, আমি আসছি। এবার আদৃত গিয়ে আখিকে টেনে নিয়ে এলো কক্ষের ভিতর, তারপর বারান্দার দরজা লাগিয়ে দিল। এটা কি করলেন আপনি? দরজা লাগিয়ে দিয়েছি, দেখনি? আপনার ঘরে এসেছি বলে ক্ষমতা খাটাচ্ছেন? ওটাই মনে করো।
আপনি কখনো বদলাবেন না, নিরামিষ তো নিরামিষই থাকে। কই এমন আবহাওয়া লোক একসাথে বসে বৃষ্টি উপভোগ করে, ফাঁকে গল্প গুজব করে, আর ইনি দরজা লাগিয়ে ঘুমায়। হ্যাঁ, আমি নিরামিষ, তবে নিরামিষ হলেও তোমার সাথে থেকে কিছু জিনিস তো আয়ত্ত আমিও করেছি, হয়তো তোমার থেকেও বেশি কিছু জানি। যেমন আমি আবার মুখে বলতে মজা পাই না, করে দেখাই। আচ্ছা, তবে তাই হলো। চলো, কোথায় গেলে বুঝবে, আমার পিছন আসো। আখি আদ্রিতের পিছনে গেল। ঘরের ভিতরের পিছন দিকটায় বড় একটা খোলা জায়গা, যাতে বেশ বড় একটা জানালা দরজার নেই, বারান্দার মতো। বাইরের দিকে তার, তবে ভিতরের দিকে কাছের দরজার সামনে পর্দা লাগানো। সেখানে বসার জন্য অনেক বড় করে জায়গা বানানো। সেখানটায় বসে বাগানের দিকটা সম্পূর্ণ চোখ ভরে দেখা যায়। জায়গাটা আখির বরাবরই প্রিয় ছিল, যখনই আসতো এখানেই বসে থাকতো সারাদিন। আদ্রিতের সাথে আড্ডায় আবদার করতে এখানটায়। এবার ছুটে এসে জানালার পাশ লেগে বসলো আখি। আদ্রিতও তার পাশে এসে বসল। দেখলে এখন বৃষ্টিও উপভোগ করতে পারবে, আর ভিজবেও না। তবে এতে আপনার কোনো ক্রেডিট নেই, জায়গাটা আগে থেকেই বানানো। আইডিয়া তো আমি দিলাম। তা মানা যায়, কারণ আপনার ওই নিরামিষ মাইন্ডে এত সুন্দর আইডিয়া আগে কখনো আসতো না। আগে তো একটু সময় আমার সাথে বসে কথা বলার জন্য বললে মনে হতো আপনার কাছ থেকে আপনার পান ছাওয়া হয়ে গেছে। যাক, এখন তো নিজে থেকে একটু কথা বলার সুযোগ বানিয়ে নেন। ভুল তো মানুষ সারা জীবন করে যায় না, এক সময় তো তা শুধরায়। যাক, অবশেষে যখন ভুল ধরতে পেরেছেন, তবে আর সাজাটাও নইলে দিই। কি সাজা দিবে? বেশি কিছু না, ঘুমে ডুলোমুলো হয়ে পড়ার আগ অবধি আমার সাথে এখানে বসে গল্প করতে হবে, যদি আপনার অসুস্থ শরীর মানে তবে। আরে না, জ্বর একটু সকালে ছিল, এখন একদম নেই। ভালো লাগবে তোমার সাথে আড্ডা দিতে। যাক, নিরামিষতা কাটলো তবে। তা আড্ডাতে কি আমাকে রাখা যাবে? রিঙ্কির সেখানে হঠাৎ আগমনে অল্পতে হাসি মুখটা মলিন হলো আদ্রিতে। আখির সাথে অনেকদিন পর এমন একা সময় পার করার সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে গেল তার। আখি হেসে জবাব দিল, আরে কেন নয়, এসো রিঙ্কি, 2 থেকে তো 3 ভালোই। রিঙ্কি এসে আদ্রিতের বেশ পাশ হয়ে বসলো। আখির কেমন জানি ভালো লাগলো না বিষয়টা, তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। তবে আদ্রিত অনেকটা সরে গেল সাথে সাথে। তা আখি, তোমার কথা অনেক শুনেছি আদ্রিতের কাছে, তাছাড়া এখন ইশিকার কাছ থেকেও শুনে এলাম। ভালোই নাম করে ফেলেছ তুমি কম দিনে। ধন্যবাদ। তা তোমার আর আদ্রিতের পরিচয় কেমনে? আমেরিকাতে দুজন একই হাসপাতালে ছিলাম, একসাথে কাজ করতাম দুজন। ওখানে তো আমাদের বেশ নাম ছিল, শুধু ডাক্তারি যোগ্যতার জন্য না। একসাথে আমরা এত থাকতাম যে অনেকে আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে করত। আসলে আদ্রিত চাইলে হয়তো এতদিনে বিয়েও করে নিতাম আমরা। হা। ও, রিঙ্কির কথায় কেন জানি অনেকটা খারাপ লাগলো আখি। কেমন যেন ঠিক তেমনটাই অনুভব হলো, যেমনটা ঠিক 6 বছর আগে আদ্রিতের পাশে কোনো মেয়েকে দেখলে হতো। পার্থক্য শুধু এটাই, তখন আখি এতে অতিরিক্ত প্রতিক্রিয়া করত, সবার সামনে আদ্রিতের ওপর অধিকার ফেলাতো, তাকে নিজের বলে দাবি করত। বর্তমানে যার এক অংশ করার মানসিকতা আখির নেই, তাই ফানসে মুখে অল্প জবাবটা দিল। এদিকে আদ্রিতের মনে ভয় জন্মালো, এই রিঙ্কি ভারিয়ে কেন বলছে এসব, আখি না আবার আমায় ভুল বুঝে যায়। আরে তেমন কিছু না আখি, ওর তো ভারিয়ে বলার স্বভাব সব সময়। ও শুধুই আমার ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু না। হয়েছে, আর ডাকতে হবে না। তোমার কি মনে হয় আখি, এত হট মেয়ের সাথে কেউ এত বছর ধরে জাস্ট ফ্রেন্ড সম্পর্কে থাকে? তা তুমি বলো তোমার খবর। শুনেছি বিয়ে করেছিলে, ডিভোর্সও হয়ে গেছে। এখন ফিউচার প্ল্যান কি? দ্বিতীয় বিয়ে করবে নাকি? সবগুলো কথাই যেন আখির মনে দাগ কেটে গেল। সোজা সাপটা জবাবে বলল আখি, এমনটা তো জরুরি নয়, জীবনে একজন চলে গেছে বলে
আরেকজনকে নিয়ে আসতেই হবে। জীবনটা একাও কাটানো যায়। তা যায়, কিন্তু আদ্রিতের মতো সুদর্শন পুরুষ সামনে থাকলে কিন্তু নিজেকে ঠিক রাখা অসম্ভব। তুমি আবার ওর দিকে নজর দিয়ে বসো না। হা হা। এসব কি বলছো তুমি রিঙ্কি? আরে আদ্রিত, তুমি রাখছো কেন? আই এম জাস্ট কিডিং। তোমার কি আমার কথায় খারাপ লেগেছে আখি? মজাই তো করছিলাম। না না, খারাপ লাগবে কেন? মোটেও খারাপ লাগেনি। তা আপনারা গল্প করুন, আমি চলি, ঘুম পাচ্ছে। আখি, কথা শোনো আমার। আখি আদ্রিতের পিছু ডাকে কান না দিয়েই চলে যায়। আদ্রিত এবার বেশ রেগে বলে, তুমি আমার রাগ সম্পর্কে খুব ভালোভাবে জানো রিঙ্কি। তুমি আজ আমার বাড়ির মেহমান, না হলে আখির সাথে এমন ব্যবহার করার পরিমাণ কি হতে পারে দেখিয়ে দিতাম। আমার আখির চেহারায় মনিলতা আমার সহ্য হয় না। সামনে থেকে এমন কিছু করার আগে ভেবে নিও। আদ্রিত বেগতিক পায়ে গেল এবার আখির পিছন। রিঙ্কি পায়ের উপর পা তুলে জায়গায় বসে মুচকি হাসল। আখি কক্ষে ঢোকার আগে আদ্রিত এসে তার হাত পাকড়াও করল। আখি শোনো আমার কথা, এই রিঙ্কির কথায় মন খারাপ করো না। ও আসলে গায়ে পড়া একটা মেয়ে, তাছাড়া কাকে কি বলতে হয় সেই জ্ঞান ওর নেই। ঠিক আছে ডাক্তার আদ্রিত, আমি ওর কথায় মন খারাপ করিনি। আমি ঠিক আছি, রাত অনেক হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ুন। জ্বর তো দেখি এখনো আছে, যান গিয়ে ঘুমান। আদ্রিতের কপালে হাত দিয়ে বলল আখি কথাটা স্বাভাবিকভাবে। নিরাশ হলো আদ্রিত এতে। তুমি না বললে সারা রাত আজকে গল্প করবে? আরে কি যে বলেন, আমি তো মজা করি জানেনি। কাল হাসপাতাল আছে, তাছাড়া আপনি অসুস্থ, সারা রাত এভাবে বিনাশ করলে হবে? যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। অতএব আর কথা না বাড়িয়ে কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দিল আখি। আদ্রিত ভালোই বুঝতে পারলো আখি ভালো নেই। আফসোস হলো তার, একসময় যে মেয়ে অনুভূতি নামক জিনিস লুকোয় কীভাবে তা জানতো না, অল্পতে কান্না করে ঘর বাসাতো, আর সে হাসির নিচে লুকিয়ে রাখে পাহাড় সমান যন্ত্রণা। আদ্রিস হঠাৎ তার বুকে কারো নরম হাতে ছোঁয়া পেল। চোখের ওপর থেকে হাত সরিয়ে দেখল হৃদিকা। অন্যদিন যার এমন স্পর্শ শৈলে মুহূর্তে আলাদা শিহরণ তৈরি হতো, আজ তেমনটা আর হচ্ছে না। আদ্রিসের মন আজ খুব করে আবারও আখিকে চাইছে, যা চাইলেও সম্ভব না। আজ ব্যর্থতার সক্ষমতা আদ্রিসের সব সুখ যেন নিমিষেই কেড়ে নিল। বর্তমানে চাইলেও আর কোনো সুখের দোলায় দুলতে মন মানাতে পারবে না সে। তাই হৃদিকার হাত সরিয়ে একপাশ হয়ে শুয়ে পড়ল। হৃদিকা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, এমন করছো কেন? কিছু না, ভালো লাগছে না, ঘুমোয়। পারলে লাইটটা অফ করে দাও। আদ্রিসের এমন ব্যবহারে অল্পতে হৃদিকার মন ব্যথায় ভরে তুলল। তবে আদ্রিসকে বলল না আর কিছু। ঘরের বাতি উঠে বন্ধ করে আদ্রিতের বিপরীতে শুয়ে পড়ল। মনের যন্ত্রণায় মত্ত হয়ে বারান্দার দরজা আজও লাগাতে ভুলে গেল। রাত ৩টে, আশপাশ জনশূন্য। আদ্রিসের বাড়ির বাইরের রাস্তা থেকে রুমের বারান্দার দরজা খোলা দেখা গেলে হুডিয়ালা অজ্ঞাতজন এগিয়ে গেল সেদিকটায়। বাড়ির সামনে দারোয়ান, তাই পিছনের দিকের দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে গেল সে। বারান্দার দিকে রাখা সিঁড়ি বেয়ে ভেতরে ঢুকে পড়ল অজ্ঞাত সেজন। আস্তে পায়ে কক্ষ ঢুকে একে একে হৃদিকা আদ্রিস দুজনের মুখের সামনে কিছু স্প্রে করে। দুজন কিছু না বুঝে ঘুমের ঘরে অজ্ঞান হয়। অজ্ঞাতজন এবার নির্দ্বিধায় কক্ষে বিচরণ করতে শুরু করে। ড্রেসিং টেবিলের সামনে রাখা হৃদিকার নতুন করে আনা পণ্যগুলো একবার করে দেখে নেয়, কিন্তু এগুলোতে কিছুই না করে এবার পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে হৃদিকার হাতের মাধ্যমে শরীরে দিয়ে দেয়। তারপর বলে ওঠে, প্রমত্তঙ্গনা সাজা তোদরে দেবে, কিন্তু অন্যদের মতো সহজ মৃত্যু তোরা পাবি না, মিস্টার অ্যান্ড মিসেস রহমান। প্রমত্তঙ্গনা অপরাধীদের ছাড় দেওয়া মোটেও পছন্দ করে না। অতঃপর যেভাবে সে এসেছিল সেভাবেই চলে গেল। পরদিন সকালে যশোর এসে খোঁজ করতে লেগে গিয়েছিল জিশান। ইতিমধ্যে অনেক নতুন সন্ধান পেয়ে গেল সে। 4 বছর আগে যশোর জেলায়
নকল প্রমত্তঙ্গনা দ্বারা যে দুটি খুন হয়েছিল বলে জিসান মনে করে তাদের সম্পর্কে বড় তথ্য পেল সে। তখন কেসটা তার থানার আন্ডার না থাকায় তেমন মাথা ঘামায়নি বলে হয়তো এসব খবর ছুটে গিয়েছিল তার থেকে। এবার ভালোই খোঁজ নিলে জানতে পারলে সেই দুটি খুন যাদের করা হয়েছিল তারা দুজন স্বামী স্ত্রী ছিল। প্রথম যে পুরুষের খুন হয়েছিল আসল ঠিকানা বের করলে জানা গেল সে যশোরে এক জায়গায় ভাড়া থাকতো তার স্ত্রী তাহমিনাকে নিয়ে। প্রথম আমিরুন আশপাশ এবং কর্মস্থানের লোকের সাথে ভালো ব্যবহার করলেও ধীরে ধীরে নাকি সে সবার থেকে কেমন দূরত্ব বজায় রাখতে শুরু করলো। কারোর সাথে তেমন কথাও বলতো না, কখনো কোনো বন্ধু বান্ধবকে বাসায় নিয়ে নাস্তা করাতে চাইতো না। কেউ নিজে থেকে যেতে চাইলে তার স্ত্রীকেও আশপাশের কেউ তেমন দেখেনি ঘর থেকে বের হতো। হঠাৎ একদিন আরেকটা মেয়ে এসে তাকে স্বামী বলে দাবি করে। সেদিন সে বাড়িতে নাকি তুমুল ঝগড়া হয়, চারপাশের মানুষ মুহূর্তে একত্রিত হয়। আমিনুর প্রথম স্ত্রী নীলিমা ছিল, সে তার দ্বিতীয় স্ত্রী তাহমিনাকে অনেক মারধর করে, তবে তাহমিনা এতে কিছুই বলল না। আমিনুর নীলিমাকে সেদিন অনেক মারধর করলো। এসবের এক পর্যায়ে সেখানে পুলিশ এসে 3 জনকে আটক করে ধরে নিয়ে গেল। সুযোগ সুবিধা করে আমিনুল তাহমিনাকে নিয়ে বাড়িতে চলে আসতে সক্ষম হলেও নীলিমা তার উপর কেস করে বসলো। কেস চলাকালীন একদিন হঠাৎ আমিনুলকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল, কিন্তু তাহমিনাকে কোথাও পাওয়া গেল না। এর কিছুদিন পর নীলিমাকেও খুন করা হলো, কিন্তু তাহমিনাকে আর কোথাও গেছে কেউ বলতে পারে না। তারা সেখানকার স্থায়ী কোনো বাসিন্দা ছিল না, এমনকি তাহমিনা তেমন কেউ দেখেও নেই। তাই তার বা তাদের বিষয়ে কিছু বলার জন্যই দুরূহ ছিল। জিসান এবার গভীর চিন্তায় ডুব দিল। তার ভাবনাতে হোক না হোক এই তাহমিনাই এসব খুনের সাথে জড়িত। যদি সে এখনও বেঁচে থাকে, এখন জিসানকে খুঁজে বের করতে হবে এই তাহমিনাকে। আখির মন বড্ড খারাপ আজ, চাইলেও রিঙ্কির রাতে বলা কথাগুলো বলতে পারছে না। সে এমনিতেই কারো বলা কোনো কথা কখনো মনে নিয়ে বসে থাকে না, হাসি খুশি থাকাই আখির স্বভাব, কিন্তু আজ যেন চাইলেও খুশি থাকতে পারছে না। মনটা কেমন জানি ভার হয়ে আছে। কি করবে আখি? ডিভোর্সের হয়তো সবাই এমন নিচু চোখেই দেখে। মন ভালো করার জন্য শিকারের সদ্য জন্ম নেওয়া মেয়েটাকে কোলে নিয়ে নিজের রুমে এসে খেলা করছিল আখি। এমনিতেই বাচ্চাদের সে খুব পছন্দ করে। ঠিক তখন কক্ষে নক করলে আদৃত। আসতে পারি? আসুন ডাক্তার সাহেব। কি করছো? এই তো নিশিকে নিয়ে খেলা করছি। শুধু খেলা করবেই? হাসপাতালও তো যেতে হবে, আর তার আগে নাস্তা করতে হবে। চলো। আপনার জ্বর নেমেছে? হ্যাঁ, একদম সুস্থ আমি বর্তমানে। আজকে হাসপাতালও যাব। চলো নাস্তা করবে। না, আমি নাস্তা করব না, খিদে নেই বললে চলে? চলো চুপচাপ। খাবো না ডাক্তার আদৃত, প্লিজ আপনি গিয়ে খেয়ে নিন। তুমি না খেলে আমিও খাচ্ছি না। এ কেমন জেদ? যেমন জেদ তেমন জেদ, যেমন জেদ তুমি করছো। আপনি একটু বেশি করছেন। তুমি কথাই কম করছো। কথায় কথায় ঝগড়া না বাঁধালে হয় না আপনার। ঝগড়াটের সাথে ঝগড়া করব না তো কি করব? কি? আমি ঝগড়াটে? আমি তো সেটা বলিনি। তবে তুমি মেনে নিলে আমার কি করার আছে? আপনি কি মনে করেন আপনি আমায় কথায় পাশাতে ফেরে যাবেন? চেষ্টা তো করতেই পারি। তখনই নিশি কেঁদে উঠল চিৎকার করে। দেখলেন তো, আপনার বাজে ফাজলামও নিশিরও পছন্দ হয়নি। দিলেন তো কাঁদিয়ে বাচ্চাটাকে। না না, কাঁদে না ময়না, ও কাঁদছে কারণ ওর তোমার কথা পছন্দ হয়নি। আপনার মতো ফসা নিরামিষ কথা বলি না আমি। হয়েছে, তোরা থাম এবার। এত বড় হয়েও দুজন বাচ্চাদের মতো ঝগড়া করা বাদ দিলে না। আখি চল, আদৃতকে নিয়ে নাস্তা করবি। নিশিকে আমার কোলে দে। না মামুনি, খিদে নেই। আবার কথাটা বললে নাস্তার জায়গায় থাপ্পড় খাইয়ে তোর পেট ভরাবো। তুমি আমায় এমনটা বলতে পারলে মামুনি? আহ্লাদি করে ঠোঁট উল্টে বলল আখি।
যাবি এবার খেতে, না দিব সত্যি একটা কানের নিচে বসিয়ে? দিয়ে দাও মা, তাও যদি একটু বুঝদার হয়। কি এসেছেন আমার বুঝদার সাহেব। আখি আদ্রিতকে বেঞ্চি কেটে চলে গেল পাশ কাটিয়ে। আদ্রিত মুচকি হেসে তার পিছন গেল। শায়লা মির্জা দুজনে যাওয়ার ফানে তাকিয়ে বললেন, আল্লাহ আমাকে তৌফিক দাও, যাতে দুজনকে আমি এক পবিত্র বন্ধনে বেঁধে দিতে সক্ষম হই, যে বন্ধন থাকবে জীবনভর, কখনো ছেড়ে যাবে না। দুজন একে অপরে খুঁজে পাবে নিজেদের প্রকৃত সুখ। রহম করুন রাব্বিল আলামিন। আজ হঠাৎ করে লক্ষ্য করলো হৃদিকা আর গায়ের চামড়া খসখসো হয়ে যাচ্ছে। একটা টান টান ভাব সারা শরীর জুড়ে। মনের ভয় আরও প্রখর হলো তার। হঠাৎ হাতে অল্প ব্যথা অনুভব করলে হাতের সূচের ছিদ্র লক্ষ্য করলো সে। হতবাক হলো মুহূর্তে। আমি তো কোনো ইঞ্জেকশন দিইনি, তবে হাতে সূচের দাগ এলো কোথা থেকে? তাছাড়া ব্যথাও আছে, এদিকে চামড়াও কেমন খসখসে হয়ে আছে। না, দেরি করলে হবে না দেখছি। আজ একবার সময় করে ডাক্তারের কাছে যেতে হবে। তবে ব্যাপারটা আদৃশকে জানানো উচিত হবে না। আদৃশের কিছুই ভালো লাগছে না, জীবনটা কেমন বিষাদময় হয়ে গেছে। মন শুধু আখিকেই খুঁজে বেড়াচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল, তখন দিদিকে এসে তাকে বোতাম লাগাতে সাহায্য করতে শুরু করলে তাতে বাধা দিল আদৃশ। হৃদিকের প্রতি কোনো টানই যেন বর্তমান অনুভব করছে না সে। কি হয়েছে আদৃশ? কিছু না, ভালো লাগছে না কিছু। আমি চলি। কখন ফিরবে? আজ কখন আসবো জানি না, আসতে দেরি হবে। দিনে ফিরবে না তো? না, কেন? না, এমনি। আমতা করে জবাব দিল হৃদিকা। আদৃশ আর সে নিয়ে এত মাথা না ঘামিয়ে বরং চলে গেল। মামনি, আমি হাসপাতাল থেকে বাড়ি চলে যাব। কি বললি তুই? আবার বলতো। না মানে একদিন তো থেকেছি। তো কোনো বড় তীর মেরেছিস? এখানে তুই মাস দেড় এক থেকে যাবি, তার মধ্য দিয়ে তোকে পার্মানেন্ট করে রাখার ব্যবস্থা করে নিব আমি। শেষের কথা মিনমিনিয়ে বললেন শায়লা মির্জা। কি বললে মামনি? না, বললাম যে তুই এখন যাবি না, কিন্তু মাস দেড় এক তো বেশি হয়ে যায়। তো কি হলো? বুঝেছি, আমি তো তোর নিজের মা না, তাই এমন করছিস। নিজের মা হলে তো এমন কখনো করতি না। তুমি কিন্তু আমায় ইমোশনাল ব্ল্যাকমেল করছো মামনি। হ্যাঁ, আমার অনুভূতি তো নাটক মনে হবে তোর কাছে। যা, চলে যা, আমার আর কাউকে প্রয়োজন নেই। কি বলছেন মামনি এসব? আচ্ছা ঠিক আছে, 1.5-2 মাস না থাকলেও কিছুদিন থেকে যাবে। এবার খুশি? এই তো আমার লক্ষ্মী মেয়ে। অনেক সন্ধানের পর জিসান পেল আমিনুলের ঘনিষ্ঠ এক বন্ধুর খোঁজ। আমিনুলকে প্রায় সময় তার সাথে দেখা যেত। অনেকের মুখ থেকে খবরটা জানতে পারল জিসান। এবার বের করলো তার বাড়ির ঠিকানা, কিন্তু তার বাড়িতে গিয়ে যা শুনলো তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। লোকটির নাম মিশু, ঘরে তার স্ত্রী আর 2 সন্তান আছে। মিশু আর আমিরুল সম্পর্কে মিশুর স্ত্রীর কাছে জানতে চাইলে মহিলাটি জানান, স্যার, আমার স্বামী মিশু হাসান একটা ছোট কোম্পানিতে কাজ করতেন। ওনার সাথে কাজ করতো আমিনুরুলও। ওখান থেকেই দুজনের পরিচয়। কম দিনেই দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিণত হয়। আমিনুল প্রায় আমাদের বাড়িতে আসতো, তবে তার স্ত্রী তাহমিনাকে কখনো আনা হয়নি। দাওয়াত দিলেও সে আসতে চায়নি কখনো। উল্টা আমিরুল বলতো তাহমিনা নাকি আমিনুলের অন্যদের সাথে মেলামেশা তেমন পছন্দ ছিল না, আর আমিনুল তাকে খুব ভালোবেসে তাকে হারাতে চায় না। আমিনুলের আগের স্ত্রী ছিল ঢাকাতে নিজস্ব বাড়ি আছে আমিনুলের। নীলিমার দূর সম্পর্কের বোন ছিল নাকি তাহমিনা, কারণ আমিনুলের মা বাবা নীলিমাকে খুব ভালোবাসতেন। ওকে ছাড়তে গেলে হয়তো গড় সম্পত্তি সব কিছু ছাড়তে হতো তাকে। তাই আমিনুল কাজের কথা বলে তাহমিনাকে বিয়ে করে এসে যশোরে থাকতো। এতটুকুই জানতাম আমরা তার বিষয়ে।
হঠাৎ একদিন আমার স্বামী কারো হাতে খুন হয়। তার লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নামটা পাওয়া যায়। স্থানীয় পুলিশে নিয়ে খোঁজ করলেও আজ অবধি কোনো সন্ধান পাওয়া যায়নি। তার কিছুদিন পরে আমিনুলেরও একইভাবে মৃত্যু ঘটে প্রমত্ত অঙ্গনা দ্বারা। কথাগুলো শুনে জিশান জায়গায় স্থির হয়ে যেন থাকতে পারছে না। রহস্য খুলতে এসে রহস্যের মার পেছে তলিয়ে যাচ্ছে জিশান। খুনির সন্ধান করতে গিয়ে খুনের সংখ্যা অজস্র বেরিয়ে আসবে। এবার আবার জিজ্ঞেস করলো জিশান তাকে, আচ্ছা আমিনুল ঢাকায় কোথায় থাকতো সেটা কি আপনি জানেন? না স্যার। আমিনুল তার আর তাহমিনার ব্যাপারে তেমন কিছু বলতে চাইতো না। কেমন জানি রহস্যের নিচে চাপা রাখতো সব। মিশু বলতেন আমিনুল তার ব্যাপারে কিছুই বলে না। যা সব জেনেছিলাম তা নাকি আমিনুল কখনো কখনো মুখ ফসকে বলে ফেলতো ওনাকে। তাহমিনার কোনো ছবি হবে বা তাকে কখনো দেখেছ? না স্যার। আসি তাহলে। জিসান আবার নিরাশ হয়ে ফিরে এলো। তাকে এবার আমিনুলের আসল বাড়ির ঠিকানা পেতে হবে। ওখানে গেলে হয়তো কোনো সন্ধান পাওয়া যেতে পারে। হৃদিকা বসে আছে ডাক্তারের চেম্বারে। আদৃশ বেরিয়ে যেতে হৃদিকা বেরিয়ে এসেছিল। ডাক্তার আবারও তাকে চেক আপ করলেন। সে তার হাতের ব্যাপারে বলল ওনাকে। এবার ডাক্তার বললেন, মিসেস হৃদিকা রহমান, আপনার শরীরে যে ভাইরাসটা পাওয়া গেছে তা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। অতঃপর এই বিষয়ে অনেক কিছুই জানতে পারলাম আমি। ভাইরাসটা মানুষের শরীরে বা অন্য কোথাও কোনো নিজে থেকে জন্ম নেওয়ার কোনো যোগ্যতা রাখে না। এটা সম্পূর্ণ মনুষ্যর সৃষ্টি। এটা কোনো মাধ্যম খুঁজে কারো শরীরে পৌঁছানোর জন্য, আর শরীরে ঢুকে শরীরের কর্মক্ষমতা নষ্ট করে দেয়, যাতে অল্প বয়সে বার্ধক্যের ভাব চলে আসবে। ধীরে ধীরে শরীর অচল হয়ে পড়বে। এটার অংশ অনুযায়ী এর মোট 3 অংশ পূর্ণাঙ্গ কাজের জন্য এর প্রথম অংশ অল্প আকারে দিতে হবে, আর পরের অংশ এর থেকে বেশি আকারে, তারপরের অংশ এর থেকে বেশি। 3 ডোজে একজনকে জীবন্ত লাশে পরিণত করতে সক্ষম। এ কি বলছেন ডাক্তার? তার মানে কি আমার শরীরে 2 ডোজ দেওয়া হয়ে গেছে? আপনার কথা মতো আপনার শরীরে ইনজেকশন পুশ করা হয়েছে, আপনি তা বুঝতে পারেননি। এর মানে তো এটাই মনে হয় আপনার শরীরে 2 ডোজ দেওয়া শেষ। তাও টেস্ট করে দেখতে হবে আবার। এর থেকে বাঁচার কি কোনো রাস্তা নেই ডাক্তার? দেখুন, আমি ওষুধ লিখে দিতে পারবো, কিন্তু কাজ করার কোনো নিশ্চয়তা নেই। যেহেতু ভাইরাস নতুন, তাই এত তাড়াতাড়ি তার পথ দেওয়ার সামর্থ্য বর্তমানে কোনো ডাক্তারের থাকবে না। তবে হ্যাঁ, যে এটা বানিয়েছে তার কাছে এর প্রতিষেধক নিশ্চয়ই থাকবে। ভাইরাসটা যে বানিয়েছে সে নির্ঘাত কোনো বিজ্ঞ দক্ষ একজন, যে বিজ্ঞান সম্পর্কে প্রচুর জ্ঞান রাখে। যেহেতু আপনার সাথে সে এমন করেছে, তবে নিশ্চিত তার আপনার সাথে ব্যক্তিগত কোনো সমস্যা। আপনি তাকে শনাক্ত করুন, তারপর তার সাথে সব কিছু মিটিয়ে নিন। এতেই প্রাণ রক্ষা পাবেন আপনি। আখি আজ আদ্রিতের গাড়িতে হাসপাতাল যাচ্ছে। আদ্রিত আখির ড্রাইভারকে আখির বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর বায়না ধরেছে আখি তাদের বাড়িতে যতদিন থাকবে আদ্রিতের গাড়িতেই সেখানে যাওয়া যাবে। আজকে ড্রাইভার আনেনি আদ্রিত। অনেকদিন পর আখির সাথে একা সময় পার করার সুযোগ কি সে এমনি যেতে দিবে? বর্তমানে ড্রাইভ করছে আদ্রিত। আখি চুপচাপ গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আদ্রিত মনে মনে বলে চলছে, আফসোস হয় আখি, একদিন যে আখি সারাদিন কথা বলে আমাকে বিরক্ত করত, গাড়িতে আমার সাথে একা ভ্রমণ করার জন্য না জানি কি কি করত। একবার আমাকে একা পেলে জীবনের সব গল্প অল্প মুহূর্তে বলে দেওয়ার প্রচেষ্টায় থাকতো। সেই আখি আজ এত চুপচাপ। সব কিছুই ওই ফালতু আদৃশের জন্য হয়েছে। আমি কথা দিলাম আখি, ছাড়বো না ওই আদৃশকে। তোমার সুখ কেড়ে নেয় এমন লোককে আমি দূর থেকে রাখবো তোমার থেকে। হঠাৎ আখি বলে উঠল, গাড়ি থামান ডাক্তার আদ্রিত। আখির কথায় জায়গা থেকে দেখে গাড়ি দাঁড় করালো আদ্রিত। কি হয়েছে আখি? সুব্রতা আপু বাড়ির বাজার করছে দেখি। উনি তো কখনো বাজার করতে আসে না। বাড়ির কর্মচারীগুলো বাজার করে। দাঁড়ান, আমি কথা বলে আসি। আখি নেমে গেলে আদ্রিত তার পিছনে নেমে যায়। আখি গিয়ে সুব্রতার হাত পাকড়াও করে। হঠাৎ আখিকে এভাবে দেখে হকচকিয়ে উঠে সুব্রতা। আপু, তুমি এখানে কি করছো? তুমি সবজি কিনতে এলে কেন? ঘরের কর্মচারীগুলো কই? ওই আসলে আখি দুজনেই কাজ ছেড়ে দিয়েছে। নতুন কাজের লোক তো আর তাড়াতাড়ি করে পাওয়া যায় না। আর আদিল একটা কাজে গেছে, ওই যে ব্যবসা খুলছে তোমার কথায়, ওটারই কাজ।
তাই আমি চলে আসলাম। আমি নতুন কাজের লোকের ব্যবস্থা করে দিব। ভাইয়াকে বলো ব্যাপারটা আদ্রিসকে না জানাতে। না, তোমাকে কষ্ট করতে হবে না আখি, কাজের লোক আর লাগবে না, লাগলে আদ্রিস দেখবে। আমি বরং আসি, কাজ আছে। সুব্রতা চলে যেতে নিলে তার হাতে বেশ গাঢ় হয়ে ফুলে ওঠা খামচির দাগ দেখতে পেল। এ কি হয়েছে তোমার হাতে আপু? কি করলো এসব? আরে কিছু না, রিহান দুষ্টামি করেছে এসব, চলি এবার। অতঃপর সুরের মতো পালিয়ে গেল সুব্রতা। আখি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। আসরটা রিহানে দেওয়া বলে মোটেও মনে হলো না আখির, বরং মনে সৃষ্টি হলো অন্য এক সন্দেহের। আখি আবারও চুপচাপ গাড়ির জানালা দিয়ে বাইরে দেখছে, আর আদৃত ড্রাইভ করছে। এবার নীরবতা ভেঙে বলল আদৃত, আখি আমি জানি তুমি রিঙ্কির ব্যাপার নিয়ে আপসেট। আসলে ও সহ্যের বাহিরে একটা ব্যক্তিত্ব, ওর কথা আমি কখনো কানে নেই না, কিন্তু ও তোমাকে এভাবে কথা বলবে বলে ভাবিনি। তুমি মন খারাপ করো না, ওকে আমেরিকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। আমেরিকা কেন পাঠাবেন? বিয়ে করে নিন ওকে, দেখতে তো সুন্দরী, তাছাড়াও অ্যাডাল্ট, আপনাকে পছন্দ করে, তবে ক্ষতি কিসে? আর কতকাল একা থাকবেন? কারোর জন্য তো জীবন আটকে থাকে না। ডাক্তার সানিয়ার সাথে কি হয়েছিল আপনার তা আমি জানি না, তবে আপনার জীবনকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়। আদ্রিতেকেও জীবনে অন্য কারোর সাথে এগিয়ে যেতে বলতে বুকে বড্ড পীড়া অনুভব করছিল আখি, তবুও তাতে মন দিল না। নতুন কোনো মনের অনুভূতির ডাকে সাড়া দিতে চায় না সে। একদিন যে আদ্রিতেকে খুব করে চেয়েছিল, তাই হয়তো আজও তাকে অন্য কারোর সাথে এগিয়ে যাওয়ার কথা বলতে খারাপ লাগছে। এদিকে বাকরুদ্ধ হলো আদৃত। প্রথমত বুক ফেটে যাচ্ছে এটা ভেবে যে আখি কখনো তার মুখে কোনো মেয়ের নাম শুনতে রাজি ছিল না, সেই আখি আজকে তাকে অন্যের সাথে জীবনে এগিয়ে যাওয়ার কথা বলছে। আর দ্বিতীয়ত আখি ডাক্তার সানিয়াকে নিয়ে কথাটা পেরেশান করে তুলল তাকে। আখির এমন কথার মানে বুঝে উঠতে না পেরে প্রশ্ন করে বসল সে, ডাক্তার সানিয়ার সাথে আবার কি হবে আমার? ওর সাথে কিছু থাকলে তো কিছু হবে, আমি তোমার কথার মানে বুঝতে পারছি না। আখি পরিষ্কার করে বলো। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে